ফার্স্ট এইম ছিল যে লাল বাসে চড়ে ক্যাম্পাসে যাওয়া আর চোখে লাল চশমা করে লাল স্বপ্ন দেখা। এটা ছিল তোমার আরকি মেজর পয়েন্ট। কিন্তু এটা থেকে তুমি কিভাবে এই রুটটাকে শিফট করলে? তো সীমান্ত, তুমি তো চাচ্ছ যে বাংলা বা হিউম্যানিটিস এর কোনো সাবজেক্ট নিয়ে পড়ে বিসিএস ক্যাডার হয়ে জীবনটাকে সেটেল করে ফেলবা। হোয়ার ইজ দ্য গ্যারান্টি ব্রো? তুমি তো বিসিএস ক্যাডার হয়ে যাও। কিন্তু সীমান্ত তো অনেক কিছু করে ফেলেছে। সে কর্পোরেট লাইফে পুরো ডন হয়ে গিয়েছে। সে মানে তার পড়াশোনা লাগবে না। তার মনে করো উজ্জ্বল ভবিষ্যৎ অলরেডি তৈরি হয়ে গেছে, বিল্ড হয়ে গেছে। কিন্তু আদৌ সত্যভাবে যে কতটুকু এগিয়েছে সে আমার চাইতে ভালো তার কেউ জানে না। বাস্তবে কি হচ্ছে এটা তো আমি সবকিছু ফেসবুকে বা অনলাইন মিডিয়া আমি মানুষকে দেখাই না। আমি দেখাই যে আমার লাইফের বেস্ট এটা দেখে আবার আমার ফার্স্ট ইমপ্রেশন কে? গানটা না না, ওই গান বলা যাবে না। ওই গান আর ওই গান বলা যাবে না। ওই সময় আমার মাইন্ডসেট ছিল যে ভার্সিটি গুলো আসলে ফালতু জিনিস। এখন তো আমার কাছে একটা বাচ্চার মতো। তো তো আমি চাই হ্যাঁ, না এটা দেওয়া ভালো। আসলে মাঝপথে এরকম ছেড়ে দিতে। যেহেতু অন্যদেরটা আসছে আমারটাই আসছে না, তাহলে আমারটা অ্যাডসেন্স এর আসার দরকার নেই। আমি নিজে অন্যদের ইমপ্লিমেন্ট করে দিই ভিডিও এডিটের সময়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দা ইজি বিজি পডকাস্ট, বা বলতে পারেন মিডনাইট পডকাস্ট, যেটা আমরা প্রায় প্রায় করি। রাতে ঠিক নাই কোনো, বাট আজকে এটা একটু একটা ফ্রেমের মধ্যে আনা। আর এই এপিসোডটা আমি জানি না আসলে পাবলিশ করবো কিনা, অথবা এটা পাবলিশ করার যোগ্য হবে কিনা, অথবা এটা আদৌ এপিসোডই হবে কিনা, এটা আমরা এখনো শিওর না। আমরা জাস্ট আমাদের সামনে একটা বড় প্রজেক্ট আছে, ওইটার কিছু টেস্ট রান এখন করছি, কিছু টেকনিক্যাল বিষয়গুলো আমরা একটু খুঁটিয়ে দেখার জন্য এই সেট আপটা আর কি। তো অল্প কিছু নিজেরা নিজেরা আলোচনা করব, আর কিছু টুকটাক টুলস, টেকনিক্যাল ইরোর যে বিষয়গুলো আছে ওইগুলো আর কি শিখবো, কারণ সামনে একটা বড় প্রজেক্ট আসছে আমাদের এই পডকাস্ট রিলেটেড। তো আমি একটু আমার আরেকজন হোস্ট যে আছে তাকে পরিচয় করাই দেই। ভদ্রলোকের নাম মাহফুজুর রহমান। সে আমার বন্ধু, সে আমার এক্স কলেজমেট, এবং আমার জীবনে যখন যেটা করার দরকার, মানে তার সাথে যখন দেখা হয়েছে তারপর থেকে যখন যেটা আমি করেছি সেটার পিছনে যে পুশটা দরকার হয়, যতজন মানুষ আমার পিছনে আর কি থাকে না, যে কয়েকজন মিলে আপনাকে পুশ দেয় আপনাকে আপনার সাকসেস হওয়ার জন্য, তো হি ইজ ওয়ান অফ দেম। মাহফুজুর রহমান, প্লিজ বন্ধু, বাতিজা, নিজের সম্পর্কে যদি আরো কিছু বলতে চাও এর বাইরে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইয়েস, ধন্যবাদ ফাইন মন্তসী সীমান্তকে আমাকে এইভাবে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আমি এমজি মাহফুজুর রহমান। আমি একজন সফটওয়্যার ডেভেলপার। আমাদের আগের একটা কোম্পানি ছিল এমএসআরটি সফটওয়্যারস। ওইটা বিভিন্ন ইস্যুর কারণে আমরা ওইটা সেল করে দিয়েছি, কিন্তু রিসেন্ট আমরা বলা যায় ব্যাচেলার বেকার আমরা। তো আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক। ফাইন মন্তসী সীমান্ত ওরফে ফাতিজা। এ এ এত ফর্মাল হবে না তো, অনুষ্ঠানটা শুরু করা যাক, মানে এখানে কি সামনে তোমার দর্শক আছে, তুমি অনুষ্ঠান শুরু করতেছো মিয়া? ভেরি ইনফর্মাল। প্রতিদিন আমরা রাতে যেটা করি, মানে প্রায় প্রায় রাতে যেটা করি, সেম জিনিসটাই ভিডিও ফরম্যাটে হচ্ছে এখন। এইটা হচ্ছে একটা কাহিনী। ওকে মাতিজা, সবার হ্যাঁ, আগে হ্যাঁ, আমি আমি একটা জিনিস নিয়ে খুব ভাবছিলাম, বুঝছো? সেটা কিরকম, অবশ্যই বল। বর্তমানে আমি যেখানে আছি, আর ধরো বিগত কয়েক বছর ধরে তো লাইফে অনেকগুলো স্টেজ আসছে না, যখন হুম, হুম, আমাদেরকে কোনো না কোনো ডিসিশন নিতে হচ্ছে, আমার সামনে দুইটা বা তিনটা অপশন, মাল্টিপল অপশন, হুম, হুম, একটা অপশন বেছে নিতে হচ্ছে, এবং ওই অপশন বেছে নেওয়ার কারণে পরবর্তী জীবনে বাটারফ্লাই ইফেক্ট মানে তো হচ্ছে, আমি এখন মানে পৃথিবীর কোনো একটা কর্নারে কেউ একটা কাজ করলো বা সামথিং হ্যাপেন, যেটার কারণে পৃথিবীর অন্য কর্নারে কোনো একটা কিছু ঘটলো। হুম, হুম। জীবনে আমাদের লাইফ, আমাদের জীবন চক্রে যে বাটারফ্লাই ইফেক্ট বা এটার কি বলে, কিছু একটা টার্ম আছে, আমি কোথাও পড়ছি বা কোনো একটা ভিডিওতে দেখছি, ডকুমেন্টারিতে। তো ওইটা যদি আমরা একটু আঁকতে চাই খাতার মধ্যে বা আলোচনা করতে চাই, সেটা কিরকম হবে? তুমি কি তোমারটা শুরু করবে নাকি আমারটা শুরু করবো আগে? তোমারটাতে শুরু করো, আমি ভাবছি তোমার পরে শুরু করি। কারণ আমার আচ্ছা, তো তাহলে স্মৃতি অনেক তুমি তাহলে বেশি। হচ্ছে, হ্যাঁ তুমি তাহলে একটু এক্সাম্পল পাবা। সেটা কিরকম? বেশি কিছু না। আহ ধরো আমাদের অ্যাডমিশন টাইম থেকে শুরু করি। তোমার সাথে দেখা হয়েছে কত সালে? 2019 সালে। আর আমাদের অ্যাডমিশন সিজন শুরু হয় 2022 সাল থেকে। তো 22 সাল থেকে যদি 25 সালের জার্নিটা দেখি, 25 সালের এখন হচ্ছে আগস্ট মাস। আগস্ট মাসে দাঁড়িয়ে আমার সামনে কয়েকটা পয়েন্টের মধ্যে, নাম্বার ওয়ান, আমি সিলেটে আছি। নাম্বার টু, আমি কেমিস্ট্রিতে বিএসসি করতেছি।
নাম্বার 3 একটা পার্ট টাইম চাকরি। এই ৩ টা হচ্ছে আমার মেজর। এর বাইরে একটু ২ টা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আছে। আমার নতুন নেটওয়ার্ক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই ২ টা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি বা হচ্ছে আমার ইয়ে। আমি যদি ২০২২ শুরু করি, ২২ থেকে আসি। ২০২২ প্ল্যান ছিল আমার, আমি অ্যাডমিশন দিব। ঢাকা ভার্সিটি থেকে অ্যাডমিশন নিব, বিএসসি করব। বিএসসি শেষ করে এমবিএ করব। এমবিএ করে এরপর এগ্রোটেকে যাব। এখন যদি আমি, যেহেতু আমি বিজনেসে যাব, তাহলে হোয়াই আই এম ডুইং বিএসসি। আমার ওই সময় প্ল্যান ছিল, ছোট মাথার যেটা, যে বিজনেস করব ঠিক আছে, বাট যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিজনেসটা করব, ওইটা সম্পর্কে আমার জন্য একটু ইন ডেপথ নলেজ থাকে। এটা হচ্ছে মেন টার্গেট ছিল। বাট আমি আমি এখানে একটা পয়েন্ট হচ্ছে যোগ করতে চাই যে হুম হুম যখন অ্যাডমিশনের টাইম ছিল তুমি তো বলতে মানে তোমার ফার্স্ট এম ছিল যে লাল বাসে চড়ে ক্যাম্পাসে যাওয়া আর চোখে লাল চশমা করে লাল স্বপ্ন দেখা। এটা ছিল তোমার আর কি মেজর পয়েন্ট, কিন্তু এটা থেকে তুমি কিভাবে এগ্রোটেকে শিফট করলে? এটা হচ্ছে আমার প্রশ্ন। না না, ওইটা তো ওইটা তো ওই শুরু, মানে ওই যে জার্নিটা ছিল, বাট ওই জার্নিটা শেষ করার পরে যে প্ল্যানটা ছিল আর কি, এরোটিকের দিকে যাব। এইটা হচ্ছে আমরা জীবনটাকে সাজিয়েছিলাম, যে মানে আমি জীবনটাকে সাজিয়েছিলাম এই ধাঁচে যে আমি বিএসসি করব, এমবিএ করব, এগ্রোটেকে যাব। দিস ইজ দ্য প্ল্যান। হুম, বাট লাইফ গিভস ইউ লেমনেড। একবারে লেমনেড, কোনো লেমন টেমন না, একবারে লেমনেড দিয়ে দিছে। কিরকম? আর ঢাবি তো গেছে, হুম, চবি, খুবই, বরিশাল, ইবি গুচ্ছ ছিল তখন, তো সবগুলোই শেষ। সবগুলো চলে যাওয়ার পরে তখন ছিল ৭ কলেজ, এখন যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে হুম, হুম। বাংলা কলেজে আমার একটা সাবজেক্ট আসছিল। আহ, এইটা হচ্ছে তোমাকে বলছিলাম তো। বলছিলে যে ওখানে একটা আসতেছিল, কিন্তু বিভিন্ন ইস্যুর কারণে আর কি তুমি ওইটা কন্টিনিউ করতে হ্যাঁ, পারো। এই যে এবার আসি। আমার হাতে ২ টা অপশন হয়ে গেল তখন। হয় আমি বাংলা কলেজে পড়বো ঢাকার মধ্যে থেকে, অথবা আমার হাতে নাম অপশন নাম্বার 2, আমি ন্যাশনালে পড়বো বাট সিলেটে চলে আসবো। এই ২ অপশনের মধ্যে আমাকে একটা বেছে নিতে হয়েছে ওই সময়। যে আচ্ছা, আমি যদি ঢাকায় থাকি, ফাইন্যান্সিয়াল একটা বিষয় আছে, ইস্যু আছে। আর সিলেটে থাকলে হবে কি যে ফ্যামিলির সাথে থাকবো, গরম ভাত খেয়ে কলেজে যাবো, আসবো। হ্যাঁ, এইজন্য আমি সিলেক্ট করি সিলেট। এখন সিলেক্ট তো করলাম সিলেট, তারপরে সাবজেক্ট কি নেব? সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমার প্ল্যান ছিল যে আর প্যারা সহ্য হচ্ছে না, হিউম্যানিটিজ এর কোনো একটা সাবজেক্ট নিয়ে নিব, নিয়ে আমার বন্ধু হচ্ছে তুর্যর মতো ক্যাডারের ওই পথে যাত্রা করব। যেহেতু হুম, হুম, অ্যাগ্রোটেকের হুম। স্বপ্ন শেষ, ক্যাডারের পথে যাব। তখন কেসি কলেজের এক সিনিয়রের সাথে মানে একটু কনসাল্ট করার সময় আপু বলে কি জানো, যে দেখো সীমান্ত, তুমি তো চাচ্ছ যে বাংলা বা হিউম্যানিটিজ এর কোনো সাবজেক্ট নিয়ে পড়ে বিসিএস ক্যাডার হয়ে জীবনটাকে সেটেল করে ফেলবা। হোয়ার ইজ দ্য গ্যারান্টি ব্রো, তুমি যে বিসিএস ক্যাডার হয়ে যাও? আ- এখন অপশন দুটো দেখো, যে তুমি যে বিসিএস ক্যাডার হয়ে যাবা, তোমার গ্যারান্টি কোথায়? তুমি কেমিস্ট্রিতে পড়ো, আহ, ভর্তি হও, তুমি ক্যাডার হলে তো হইলা, না হলেও তোমার সামনে ফার্মা সেক্টর আছে, প্রোডাকশন সেক্টর আছে, গার্মেন্ট সেক্টর আছে, আহ, অনেকগুলো সেক্টর তোমার ওপেন হয়ে যাবে। আমি তো ওয়াও, কি মোটিভেশন, লাগাও কেমিস্ট্রিতে ভর্তি। তো ওইখান থেকে আহ স্বপ্ন ছিল ঢাকা ভার্সিটির বিএসসি এমবিএ, ওইখান থেকে স্বপ্ন মানে জীবন কাট করতে করতে অপশন ধরতে ধরতে আসলাম সিলেটের এমসি কলেজে। এমসি কলেজে কেমিস্ট্রিতে আসলাম। এবং এই যে আমরা নতুন নেটওয়ার্ক আর টিআইবির সাথে যুক্ত হয় কিভাবে, হঠাৎ করে একদিন ফেসবুকে আহ, আসলো যে সিলেটে কোহট নামতেছে, আমরা নতুন নেটওয়ার্ক। আমিও ভাবছি আচ্ছা, ন্যাশনালে পড়বো, শুধু এক ন্যাশনালই হলে তো হবে না, আমার আরো কিছু দরকার আমার নামের পাশে।
ওই ভাবনা থেকে আমার নতুন নেটওয়ার্কের কোহোর্টে যুক্ত হওয়া, যে একটু নেটওয়ার্কিং করি, দেখি জিনিসটা কি। মানে জিনিসটা কি বলতে মানে এমনিতে তো মারা খেয়েছি, পাবলিকে হয় নাই, প্রাইভেটের সামর্থ্য ছিল না। তো আসলাম, যেহেতু ন্যাশনালে আসছি, ন্যাশনালে এসেও আমি একটু আমার নেটওয়ার্কটা একটু বাড়াবো, যেন ভবিষ্যতে কোন কাজে লাগে। ছোট মানুষের বুদ্ধি তখন। হুম, আমরা হুম। নতুন এটাকে যুক্ত হলাম, প্রজেক্ট ট্রেনিং শেষ হলো, প্রজেক্ট হলো, নিকুঞ্জ নিকুঞ্জ পেপার পেনের মাধ্যমে মানুষ কিছুটা জানলো। এর পরবর্তীতে কি হলো, এই আমার নতুন নেটওয়ার্ক থেকে আমাদের এক রকি ভাই ছিল, রকি ভাইয়ের মাধ্যমে পরিচয় পেলাম টিআইবি। টিআইবিতে ইয়েস নামে একটা গ্রুপ আছে, আর আমিও আছি, তোমরাও যুক্ত হতে পারো। আমি আর মাসুদ ভাই যুক্ত হয়ে গেলাম। দেখো, এই হচ্ছে কতগুলো ডট এবং কতগুলো অপশন। যেমন যখন আমরা নতুন নেটওয়ার্কের পোস্টটা সামনে আসলো, দুটো অপশন ছিল, হয় ইগনোর, যেরকম আমরা স্ক্রল ডাউন করে ইগনোর করি, আচ্ছা, অথবা ওকে এখানে আমি একটু আর দেখি ডিটেলসে কি আছে। আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করবো একটা বিষয়। এই যে তোমার মনে হুম। করো একের পর এক এভাবে ছিটানো ডট, এই ছিটানো ডট গুলো তুমি তো সিলেক্ট থেকে তুমি বুঝতে পারছো কি পরিমাণ তোমার ডট ছিটানো। কিন্তু এই একটাই এই জিনিসটাই কিন্তু আমরা ঝিনাইদহ থেকে যখন অন্যান্য ফ্রেন্ড সার্কেল যারা দেখছে তার সাথে দেখালে বলে, আরে বন্ধু সীমান্ত তো অনেক কিছু করে ফেলেছে, সে কর্পোরেট লাইফে পুরো ডন হয়ে গিয়েছে, সে মানে তার পড়াশোনা লাগবে না, তার মনে করো উজ্জ্বল ভবিষ্যৎ অলরেডি তৈরি হয়ে গেছে, বিল্ড হয়ে গেছে। যার সাথে দেখা হয় সে মনে করো তার একই আর কি কমেন্টস যে আমাদের বন্ধু সীমান্ত অনেক দিক থেকে এগিয়ে গেছে। তো আদৌ সত্য ভাবে যে কতটুকু এগিয়েছে সে আমার চাইতে ভালো তার কেউ জানেন, এইটুকু আমি তাদেরকে বোঝাতে পারিনি। এখন এটা তো ধরো, ফেসবুকে আমি কি পোস্ট করি, আমি আজকে দিনে আজকে আমি 2-3টা ছবি তুলছি নিজের, বাট পোস্ট করার মতো একটাও নাই। আমি জাস্ট গ্যালারিতে রেখে দিয়েছি, আর আমার কাজিনদের একটা গ্রুপ আছে, ওইখানে একটু শেয়ার করছি, এই দেখ আজকে আমার অফিসের এই ছবি। হ্যাঁ, তো সবকিছু তো শেয়ার করে না, শেয়ার করাটা হচ্ছে কোনটা, সব মানে যেটা সব থেকে মোস্ট অ্যাট্রাকটিভ, একটু ভ্যালুয়েবল, ওইগুলো আমরা শেয়ার করি। ওই সেরকমই টুকটাক যে কাজগুলো করতাম, তার মধ্যে থেকে বেস্ট যে কাজটা ছিল ওইগুলোই। কিন্তু আমার একাডেমিক যে একটা ধস নেমে গেছে, এটা তো আমি আমার ফেসবুক কোথাও লিখি নাই। শুধু গত বছর আহ ইয়ার রিভিউর সময় একটু লিখছিলাম যে একাডেমিক ধস টাইপের, বাট কিরকম ধস নামছে এটা তো আমি জানি, তুমি জানো, কয়েকজন পরিচিত জানে, আর কেউ জানে না। তো এই হচ্ছে কথা, হুম, হুম। জীবনের ডট। আপনি মানে কিছু ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া না নেওয়ার উপরে পরবর্তী জীবনের ইয়েগুলো নির্ভর করে। যেমন আমি যদি আহ আর একটু আগে যাই, ওই যে বাংলা কলেজে যখন চান্স হলো, হুম, হুম। তখন যদি আমি সিলেক্টের অপশন বাদ দিয়ে ঢাকায় থেকে যেতাম, তাহলে বাকি যে অপশন জার্নিটা হলো, এই মানে ফ্রেমটা কিন্তু অন্যরকম হতো তখন। হুম, তা তো তখন হচ্ছে। সীমান্তর জীবনে সিলেট নামে কিছু আসতোই না, হয়তো টিআইবি এনএন আসতোই না, অন্য কিছু আসতো, হুম। ঢাকা ভিত্তিক কোনো কিছু হইতো, এরকম টাইপের। তো তোমারটা একটু বলো না, তুমি কি তোমার কয়েক এখানে বছরের। এখানে তোমার পয়েন্টের সাথে আমি আসলে আমাদের কন্টেন্ট যারা কনজিউম করবে তাদের জন্য একটা সতর্কবাণী থাকবে যে এই যে ইদানিং মানুষের আর কি দেশের বাইরে যাওয়ার যে প্রবণতাটা এটা অনেক আর কি ক্রিঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে আইএলটিএস দাও, দিয়ে দেশের বাইরে পড়তে চলে যাও, লাইফ সেট। এটা আসলে মানুষ কিভাবে ডিফাইন করে আমি জানি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওই যে তুমি যেটা বলো যে আমার লাইফে বাস্তবে কি হচ্ছে এটা তো আমি সবকিছু ফেসবুকে বা অনলাইন মিডিয়া আমি মানুষকে দেখাই না। আমি দেখাই যে আমার লাইফের বেস্ট যে মুভমেন্ট বা বেস্ট যে পিকচার গুলো আমি শুধু সেগুলো মানুষকে শো করি। একটা ছেলে বা মেয়ে যখন দেশের বাইরে পড়তে যায়, বা আমি আর কি স্টাডি অ্যাব্রোড পার্সপেক্টিভ থেকে কথা বলছি, যখন দেশের বাইরে পড়তে যায় সে কিন্তু দেখা যাচ্ছে 12 ঘন্টা জব করে, 8 ঘন্টা স্টাডি করে, আরো সবকিছু মিলিয়ে সে প্রচুর ব্যস্ত থাকে। তার নিজের টেক কেয়ার নিজে করা লাগে। তো সবকিছু মিলিয়ে সে যখন সপ্তাহে 1 দিন বা 2 দিন ছুটি পায়, সে দেখা যাচ্ছে তোমার হচ্ছে কি বলে পিৎজা হাট অথবা এই যে কেএফসি, ম্যাকডোনাল্ড, এসব জায়গায় যে সে একটা পশ একটা ছবি দেয়। তারপর স্টারবাকস এর হচ্ছে স্টিকার লাগানো একটা কফি নিয়ে সে ছবি দেয়, লেখে যে গুড লাইফ গুড ভাইব।
এইগুলো দেখে আমাদের মতো মনে করো যারা আর কি এভারেজ বোকা মানুষগুলো আছে, এরা ভাবে যে হ্যাঁ আসলে দেশের বাইরে চলে যাও আইএলটিএস করে দেখো কি পশ একটা লাইফ, কিন্তু বাংলাদেশে থেকে যতটা ইজি লাইফ তুমি আর কি লিড করছো, এটা কিন্তু দেশের বাইরে যে টোটালি ভিন্ন হয়ে যাবে। সো এই ডিসিশন যারা আর কি সামনে নেবে যে আমি দেশের বাইরে মুভ করবো বা বিদেশ কেন্দ্রিক চিন্তা ভাবনা যারা করছে, তারা যেন এই জিনিসটা আর কি এনশিওর করে যে সে সার্ভাইভ করতে পারবে বা তার জন্য সবকিছু ইজি হবে। সে যদি ওই পশ কিছু ছবি দেখে নিজের লাইফ চেঞ্জ করার উদ্দেশ্যে দেশের বাইরে গমন করে, তাহলে এটা আসলে লং লাস্টিং করবে না। তো এই বিষয়টা একটু সচেতন হওয়া উচিত মানুষদেরকে, কারণ এখন আইএলটিএস এর ক্রেজটা অনেক বেশি। বাইরে গেলেই মানে যে কেউ দেখি যে একটা একাডেমিক লাইফে পড়াশোনা করছে, কিন্তু তার মাইন্ডসেট কি, এই পড়াশোনা তুমি করবো না, এটা আমার দরকার নেই, আমি আইএলটিএস দেবো দিয়ে বিদেশ চলে যাবো, আইএলটিএস দেবো বিদেশ চলে যাবো, যেন একেবারে সে মামার বাড়ি যাওয়ার মতো। আচ্ছা, এক কাজ করি, চলো এই পয়েন্টে এসে হুম হুম। আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে পুরো পরের হ্যাঁ হ্যাঁ, অংশটুকু অবশ্যই শুট করবো। অবশ্যই দেখো, অবশ্যই। তোমার হচ্ছে ধরো আমাদের ওখানের কাহিনী। সিলেটে কি হয় হ্যাঁ তোমার হ্যাঁ, আমি কই, সিলেটে জন্মের পর পরই ও বুঝে যায় যে ওর জাতি হবে বিদেশ। যেমনি হোক, হুম হুম, আগে থেকে কয়েকটা আত্মীয় আছে সিলেটে, জাতি হবে একদম। বিদেশ। কেমনে জাতি হবে? কোনো মতে এসএসসিটা করতে হবে। যদি ইন্টার করে অনেকে, বাট এসএসসির পরেই তা বলে হচ্ছে কোন একটা ভাবে। আচ্ছা, এখানে কয়েকটাই আছে, আমি ভেঙে বলি। এসএসসি করেই, ইন্টারটা কোনো মতে করে, হুম হুম। কোনো মতে করার পরে সিলেটে আবার হচ্ছে তোমার ওই বাণিজ্যটা বেশি, ধরো আইএলটিএস কন্ট্রাক্ট বা ম্যারেজের যে এজেন্সি বিষয়টা। বিজনেসটা সিলেটে আর কি বেশি দেখি অন্যান্য জায়গার চাইতে, যে একটা কমিউনিটি সেন্টারে আইএলটিএস এর পরীক্ষা হয় দেখি। তুমি দেখছো আইডিপের ঘটনা হ্যাঁ হ্যাঁ, দেখছো লাস্ট? এটা রিসেন্ট দেখছি যে আইডিপির একটা এক্সাম তারা কমিউনিটি সেন্টার থেকে নিয়েছে। তার মানে একটু জাস্ট ইমাজিন করো যে সিলেটের মানুষজন দেশের বাইরে মুভ করার জন্য মানে কি পরিমাণ আর কি তারা আর কি ক্রিঞ্জ। আরে ওই আইডিপি ওই ভিডিওতে কুশিয়ারা কমিউনিটি সেন্টার যেটা, ওটার ভিডিও হচ্ছে ভাইরাল হলো না, যে টেবিল ছুঁড়ে ছুঁড়ে মারছে। ওই ঘটনার 2 দিন পরে আমার না দাওয়াত পড়ছে কুশিয়ারা কমিউনিটি সেন্টারে। আমি দাওয়াত খেতে গিয়ে দেখি যারা ওই যে টেবিল ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল এরাই দেখি আমাদের সার্ভ করতেছে। আমি আর হাসলাম, ভাবলাম ভাই কি অবস্থা, এই যে ছুঁড়ে ছুঁড়ে মারলেন এইগুলো। আহ, ওনাদের তো কারণ ওনার আইডিপি ওনাদের থেকে যতটুকু সময়ের জন্য বরাদ্দ নিচ্ছে, তার পরবর্তী স্লটটা আবার অন্য কেউ নিয়ে রাখছে, ওনাদের জন্য তো ফাঁকা করে দিতে হবে, তা তো ওনাদের কিছু অবশ্যই। করার নাই। হ্যাঁ হ্যাঁ। দ্যাট ওয়াজ দ্য মোস্ট কুইকেস্ট ওয়ে টু ক্লিয়ার দ্য রুট করছে তারা। আর এখন রিসেন্ট আমি আর কি আমার একটা ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স থেকে বলছি। ও হচ্ছে তোমার, হ্যাঁ শোনো শোনো শোনো। অ্যাকসেন্ট হ্যাঁ, অ্যাকসেন্ট বুঝতে অ্যাকসেন্ট পারিছি, আমার এলাকার অ্যাকসেন্টে কথা বলতে হবে। ইয়েস। আমার একটা বন্ধু, সে খুলনায় গিয়েছিল বুঝলে। সে হ্যাঁ। খুলনায় যে আইএলটিএস করার জন্য একটা কোচিং এ ভর্তি হয়েছে। এখন ভর্তি হয়ে নিয়ে ওই কোচিং সে হচ্ছে তোমার পড়ার পাশাপাশি আবার একটু ওই যে ইন্টার্নশিপ করে না, একটু হাতে কলমে কাগজ কলমে এগিয়ে দেয়া, ওইগুলো হুম হুম করতে করতে যে ওর হচ্ছে ওর আরেকটা আর কি ফ্রেন্ডের সাথে বা বন্ধুর সাথে পরিচয় হইলো। হইলেই সে দেখে মানে একই সাথে তারা ক্লাস করে, কিন্তু সেই পুরো বন্ধুটা আবার মাঝে মধ্যে ক্লাসের ভিতরে এসে ইংরেজিতে মনে করে বয়ান দেয়, ভিডিও বানায়, শর্ট শর্ট যে ক্লিপ বানায় না, যেগুলো আর কি এজেন্সিদের আর কি, ভারী বয়ান দেনে আল্লাহ হয়ে গেছে। মানে এজেন্সি আলাদের পকেটে টাকা ঢোকানোর জন্য আর ওই স্টুডেন্ট নিয়ে আসার জন্য যেসব ভিডিও বানায়, ওই ভিডিও বানাতে আসে। ভিডিও বানাতে আসে তখন মনে করো বিশাল আর কি একদম ঝড়ের গতিতে বলে চলে যায় ইংলিশ, মানে যে ওরে আল্লাহ কারা কোন পেয়েছে, এদের তো আমরা জীবনে দেখিনি। বেরিয়ে নিয়ে বলছে যে পরের সপ্তাহে সে আমার সাথে ক্লাস করতে এসে যখন এই যে ওদের শুনেছি যে ক্লাসে তোমার ওই যে ইয়ে করে, গ্রুপ ওয়ার্ক করতে দেয়, মানে একজনের সাথে আরেকজনের কি কথা বলতে দেয়, কথা কথি যে মনে করো তার মুখ তার কোনো কথা বেরোচ্ছে না বাংলা, ইংরেজিতে কথা বলেছে, কথা বেরোচ্ছে না। তখন তো জিজ্ঞেস করলো যে আচ্ছা, আপনার দেখলাম আগের দিন আপনি কথা বলছিলেন ঝড়ের গতিতে, আজকে আপনার কথা বেরোচ্ছে না, হয়েছে নাকি তাই বলেন। তো তখন বলছে যে আমাদের তো এগুলো অল্প কিছু কথা শিখি দেয়, এগুলো তো শিখানো কথা থাকে, 2 মিনিটই শিখানো কথা। তুমি ক্লাসের ভিতর যাবা,
তোমার ক্যামেরা ধরবে, তুমি এই কথাগুলো বলবা, বললি তোমার দায়িত্ব শেষ। এই জিনিসগুলো, এই যে যারা স্টুডেন্ট এইগুলোর প্রতি আর কি অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে, তারা কিন্তু জানছে না যে আসলে বেসটা কার উপরে চলছে। মানে যে যে তোমার প্রমোশনাল ভিডিও বানাচ্ছে, সে আদৌ আইএলটিএস করিনি, প্লাস তার মনে করে ইংরেজি জানাও নেই, তার অল্প কিছু কথা শিখিয়ে দেওয়া হচ্ছে, সেইগুলো সে বলছে, সেইটা মনে করে আমাদের মতন লোকজনরা দেখে মনে করো ভাবছে যে ওরে আল্লাহ, এ তো বিশাল আইএলটিএস করতে আছে, এই কোচিং আমার ভর্তি হওয়ার দরকার। তা এই বিষয়টার জন্য আর কি মানুষদের একটু হলেও সচেতন হওয়া দরকার। জোকস। আচ্ছা মানে আমাদের এই কন্টেন্টে আসার জার্নিটা তোমার মনে আছে কেমনে আসছিলাম আমরা? ও হ্যাঁ, এই কন্টেন্টে আসার আমরা কথা বলি যে তখন সীমন্তর সাথে, মানে আমার শুরুর দিকে ছিল ওইভাবে, আমাদের আইডিয়া ছিল না। কিন্তু আমরা একজনকে ফলো করতাম ইউটিউবে, আমরা তার নাম না বলি, সে এখন প্রচুর হিট। মানে ছেলে বুড়ো থেকে আর কি ঊর্ধ্ব বয়স পর্যন্ত সবাই তাদের ভিডিও বানায়, তারা পুরো ফ্যামিলি মেম্বাররা সবাই ইউটিউবার। এজন্য তাদের দিকে না যাই, মানে তাদের আর কি শুরু থেকে দেখতাম যে গাছে, এই যে সরি, গাড়ির হচ্ছে কাঁচ খুলে দিয়ে উপর থেকে দাঁড়িয়ে এইভাবে হাই দিয়া, তারপরে ড্রোন শট দিয়ে এইভাবে ড্রোন চলে যায়, হন্ডা সিভিক হন্ডা সিভি। এইগুলো আমাদেরকে ওই সময়, তারপরে গিম্বল দিয়ে ভিডিও করা, এগুলো আমাদেরকে প্রচুর অ্যাট্রাক্টেড করছিল। করলে হঠাৎ একদিন আর কি বইমেলা, আমাদের শহরে বইমেলা হয়েছিল, ফেব্রুয়ারিতে, মানে 21শে ফেব্রুয়ারি। হয়েছিল, হয়েছিল কি 21শে ফেব্রুয়ারি। হয়েছিল? হ্যাঁ, হইছিল। আরে মিয়া, মনে করো ৭ জায়গার অ্যাকসেন্ট একসাথে বলতে বলতি এখন যে কিসে কথা এই বলি। আমার আমার এখন সেম হয়ে গেছে, ধরো কুষ্টিয়া, তারপরে তো মাঝে খুলনা ছিলাম হুম, হুম, কিছুদিন, হুম। এখন সিলেটে আছি। আবার মাঝে ঢাকা আসা যাওয়া করা হয়। আর সিলেটে তো ধরো আরো মৌলভীবাজার, সুনামগঞ্জ, এসব এলে সব মিলেমিশে এখন আমার খেসের অবস্থা হয়ে গেছে। তা আমাদের এখন অ্যাকসেন্টের অবস্থা পিওর কি, কুষ্টিয়ান অ্যাকসেন্ট আর নাই আমার এখন। এখন আমাদেরও পিওর ওই যশোরের অ্যাকসেন্ট এখন আর নাই। কারণ এক এক জায়গায় এক এক রকম ভাবে কথা বলে, ওই কথা মনে করো কথার থেকে কথা হয়, কথার থেকে টক হয়, টক থেকে মনে করো কনভারসেশন হয়, এমন অবস্থায় গেছে, ডিসকাশন। ডিসকাশন। হ্যাঁ। ও, আমরা ছিলাম কোথায়, আমরা তো মূল জায়গা থেকে সরে গিয়েছি। আমরা ছিলাম হচ্ছে বই মেলাতে। হ্যাঁ, বই মেলাতে। বই মেলাতে হঠাৎ করে আমরা ৫টা কি ৬ জন বন্ধু গিয়েছি, আমাদের কোনো আগে থেকে ওইভাবে পরিকল্পনা সাজানো নেই, যে বলা হলো যে আমরা আজকে ভিডিও বানাবো, আমাদের ফার্স্ট ভিডিও ইউটিউবের জন্য। এই না, প্রথম ভিডিও বই মেলাতে না, আহ, প্রথম ভিডিও পার্কে বেটা। উম, এই প্রথম ভিডিও পার্কে না, প্রথম ভিডিও হচ্ছে আর প্রথম ভিডিও পার্কে, আমি বলবো ঘটনাটা। পার্কে। ও হ্যাঁ, আমি বলবো হ্যাঁ, আমি বলবো মনে আমি পড়েছে, বলবো মনে আমি বলবো পড়েছে ওই যে, আমি বলবো না তুমি বলবো? তুমি বলো, তুমি বলো। আচ্ছা, এই 2019-এ তো আমরা হচ্ছে ভর্তি হলাম ইন্টারমিডিয়েটে। ভর্তি হওয়ার পরে এখন আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা হলো, আমি, তুমি, ইসমাইল, তুর্য, সানি, সোহেল। এখন আমরা যে মনে আছে ড্রিম ভ্যালি পার্কে গেছিলাম, তখন ড্রিম ভ্যালি পার্ক মাত্র হুম, কয়েক হুম, বছর মনে খুলেছে আছে। নতুন নতুন। এখন ড্রিম ভ্যালি পার্কে যাওয়ার পরে এই মহাশয় আমার বলে, আতিজা চলো চলো ব্লগ ভিডিও। এখন ব্লগ ভিডিও তো অনেক প্রকার, ট্রাভেল ব্লগ আছে, লাইফস্টাইল ব্লগ আছে। আমি ওই পার্কে মানে ওদের সাথে ঘুরতে যাওয়ার আগে নাবিন ব্লগের ভিডিও দেখছি। আমার কিছু একটা যখন আচ্ছা। কেনার দরকার ছিল, আমি নাবিন ব্লগের ভিডিও দেখে গেছি। নাবিন ভাই হচ্ছে গিয়ে বলতেছে, দোকানে দোকানে গিয়েছে, এই যে এইটা হচ্ছে আপনারা এত দামে পাবেন, এটা এত দামে পাবেন, এই ভাইয়ের কাছে সব থেকে কম দামে পাবেন। আমি ভাবছি ওফ, পাইছি ব্লগ। আর আমি গিয়ে এই পার্কের যত অনেকগুলো জিনিস, ওই যে ইয়ে ছিল, ধরো একটা পেঙ্গুইন রাইড ছিল, একটা রাইড ছিল, পেঙ্গুইন, একটা হচ্ছে তারপরে পেঙ্গুইন বানানো ছিল। আমি গিয়ে এইগুলো রিভিউ করা শুরু করছি, যে প্রিয় ভাইয়েরা, এই পেঙ্গুইন আপনারা আর কোথাও পাবেন না, শুধুমাত্র এই জোহান ড্রিম ভ্যালি পার্কেই পাবেন। ওই যে দেখছেন রাইড, কত উপরে রাইড, এত বড় রাইড দেখছেন জীবনে, মাত্র 30 টাকার বিনিময়ে রাইড চড়তে পারবেন। এ ওই দিন তো করে আসছি, আসার পরে দেখা শুরু করেছে হোয়াট ইজ দ্য ব্লগ, মানে হোয়াট ইজ ব্লগ অ্যাকচুয়ালি। ওই ভিডিওর পরে লজ্জায় পাকিস্তানি ভিডিওগুলো প্রাইভেট করে ফেলছো। ওই ভিডিও যদি এখন পাবলিক দেখে তাহলে আচ্ছা। মান সম্মান থাকবে না। তার আগে আর একটা কথা বলি, আমাদের যেহেতু কেসি কলেজ কেন্দ্রিক আমাদের ফুল সার্কেল ছিল, তো ওখানে
সব স্যারদের কাছে পড়তাম, আর সব স্যারদেরই হচ্ছে আমাদের এক একটা আর কি ফ্রেন্ডরা ছিল, মানে সবাই সব জায়গায় সিটিয়ে পড়তো। তো যে কোনো কিছু আমরা ভিডিও টিডিও যখন করে আসতাম, এটা আমরা গ্রুপে গ্রুপে শেয়ার দিতাম, দিলে আর কি পুরো কলেজ ছিটিয়ে যেত। ওই ভিডিওতে আমার এক বন্ধু ছিল, তার নাম সোহেল, সে এখন বর্তমানে কুষ্টিয়াতে আছে। আমি র্যান্ডমলি আর কি ক্যামেরা ঘুরিয়ে সোহেলের দিকে বলছি, বন্ধু তুমি সোহেল কিছু বলো। আমার বন্ধু বললো যে কি বলবো কও। তো তার এই ডায়লগটার কারণে আমাদের পুরো ভিডিওটা মনে করো হিট হয়ে গেল পুরো কলেজ জুড়ে। কলেজে, তারপরে স্যারদের কাছে, তখন সবাই মিলে আর কি একটা মানে রিউমার ছড়িয়ে গেল। আর আমাদের একজন বিখ্যাত স্যার ছিল, স্যারের নাম আমরা না নিই। স্যার হচ্ছে সীমান্তকে বলতো যে কিরে, তুই কি মিরাক্কেল করবি, হ্যাঁ মিরাক্কেল করিস। তখন পরিস্থিতি কেমন ছিল বলো? ওই যে বলে না, ফাঁকা কলসি বাজে বেশি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরিস্থিতি সেরকম। কারণ আমার তো ধরো ভিতরে আসলে ওইরকম ম্যাচুরিটি তো আসেই নাই, প্লাস একাডেমিক্যালি যতটা ধরো তোমার সিরিয়াসনেস থাকা উচিত, যতটুকু নলেজ থাকা দরকার, হুম, হুম। অতটুকু আমার ছিল না। তো আমি আবার ছিলাম, আমাকে খুব অ্যাটেনশন পাইতে হবে, অ্যাটেনশন সিকার। হ্যাঁ, অ্যাটেনশন সিক করতে হলে কেউ কি, আমি প্রাইভেটের মধ্যে দৌড় করতাম। তুমি তো ছিলে হুম, স্যারের হুম। স্যারের প্রাইভেটে, কারণ আমি তো পারতেছি না আমার একাডেমিক পারফরমেন্স দিয়ে। কারণ অ্যাটেনশন দরকার হলে কি করতে হবে? আমি জোক ক্র্যাক করতাম বসে বসে, পিছনের বেঞ্চে বসে বসে জোক ক্র্যাক করতাম। স্যারও হাসতো, স্টুডেন্টরাও হাসতো। ওকে, মাই জব ডান। আচ্ছা, তোমার সাথে পরিচয় হয়েছে কেমনে আচ্ছা, কাহিনীটা দাঁড়াও, বলো। দাঁড়াও। ওই পরিচয় পর্বে যাওয়ার আগে আমি আর একটা আর কি বিষয়ে আসি, সেটা হচ্ছে আমরা যখন ভিডিও বানাইছিলাম, তখন তার আগে কিন্তু আমার ওই যে স্যামসাং এর একটা যে গুরু মিউজিক একটা ফোন ছিল না, ছোট এতটুকু বাটন ফোন। আহ, হ্যাঁ, ওই আমি হচ্ছে ইন্টারে ভর্তি হওয়ার পর থেকে আমার এই টাচ ফোন বাসা থেকে নিয়ে নিল। নেওয়ার পর আমি মনে করো ওই বাটন ফোন দিয়ে মনে করো সব জায়গায় আর কি ছুটে বেড়াই। তো তখন ভিডিও করার জন্য একদিনের জন্য মনে হয় তোমারে বলছিলাম যে আমি ভাইয়ের থেকে ফোন ধার করে নিয়ে আসছি, যে আমার ফোনটা একটু দে, আমরা সবাই ঘুরতে যাচ্ছি, আমরা ছবি টবি তুলবো। তা ওখানে ছিল ওই আর কি সব ভিডিও এক রাত্রি করছিলাম, যে সব মানে এক রাত্রি যতটুকু হয় ইফোর্ট দিয়ে সেভাবে আর কি কাট সাট করে বসিয়ে আমরা আর কি ভিডিও করিলাম। কিন্তু তখন আমাদের আর কি জোশ ছিল অনেক, এনার্জি ছিল অনেক, কিন্তু আমাদের প্রবার আর কি রিসোর্স ছিল না। তখন ধার করা ফোন নিয়ে আর কি ভিডিও বানাইছি। এখন স্টিল আমি আর কি না দেখাই, স্টিল দুইটা ফোন হাতে আছে, কিন্তু এখন আমি আর ভিডিও বানাইনি। ইন্টারেস্টিং একটা ঘটনা এখন বলতে চাচ্ছি। এই যে এই মহাশয়ের সাথে মানে যেদিন প্রথম পরিচয়, ওই স্যারের প্রাইভেটাই। ঘটনাটা কিরকম মানে, বলে না, ফার্স্ট ইমপ্রেশন কি এই হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট লোকের ইমপ্রেশন। সম্পর্কে। আমরা গিয়ে প্রাইভেটে বসছি, স্যার মোটামুটি আসবে বা আসছে এরকম সময়, হঠাৎ দেখে একজন লোক আসছে। এই ভদ্রলোক আসছে কিভাবে? বৃষ্টি, বাইরে তো বৃষ্টি, সাইকেল নিয়ে আসছে। সাইকেলের পিছনের আবার ওই মাঠ গার্ডটা নাই। এর ব্যাগের, মানে ব্যাগের পিছনে মানে সেই পুরা একেবারে কাদায় কর্দমাক্ত অবস্থা। হুম, হুম। এটা দেখে আবার আমার ফার্স্ট ইমপ্রেশন, এই কে? নিশ্চয়ই কোনো বড় লোকের বুকে চাচ্ছে। তাহলে এত সুন্দর একটা ব্যাগ, তোমার ব্যাগটা কিন্তু খুব সুন্দর ছিল ভাতিজা। মানো না মানো, তোমার ব্যাগটা খুব সুন্দর ছিল, দেখতেও প্রিমিয়াম লাগতো। বাট আমি ভাবছি, এত সুন্দর একটা ব্যাগে এইভাবে কাদা লাগাইছে এরকম, মানে বড় লোকেরা এরকম বকে ভাই, কে এই উদ্ভট উদ্ভট এই লাগতো। ওই দিনকে ঘুরে ফিরে আমি মনে হয় কোনো সিট ফাঁকা ছিল না, তোমার পাশেই ফাঁকা ছিল, আমি তোমার পাশে খুব হ্যাঁ, ওই যে আমার ধরছো, আমার আর মানে আমার জীবন আর শান্তি নাই। এই যে রাত এখন কয়টা বাজে, এই যে করতেছে, আমার মানে আর শান্তি নাই। এই যে তুমি যে রাত 1:30 2টা 2:30টার সময় এই যে আমার এরকম, মানে আজকে তো অন ক্যামেরা, কোনদিন যে আরো যে বিজনেস দাঁড় করাই ফেলে আমরা পুরো একেবারে সাম্রাজ্য। হুম, হুম, হুম। কি মানে, ঘুমাইতে দাও মানুষের একটু, আর কত। ও, ওখানে আমি হচ্ছে তোমারে আর কি তোমার সাথে বেশি আর কি পরিচিত হইলাম, যে আমি তোমার জিজ্ঞেস করেছি যে তোমার নাম কি, আমার হচ্ছে ভাই বলতেছে সীমান্ত। আমি তখন আবার এই যে তৌহিদ আফ্রিদির কোনো একটা বিশাল ভক্ত ছিলাম, তার প্রত্যেকটা ভিডিও দেখতাম। তো ওখানে ওই যে সীমান্ত ভাই বলে একটা ভাই ছিল, সেও আর কি চেহারা টেহারা তোমার মতোই ছিল, গোল গাল, বেশ নাদোস নাদোস। আর ওরে আবার ওই যে তোমার
হচ্ছে টমেটো বলে আরকি আখ্যায়িত করা হয়তো। গানের ওইটা আমরা না বলি। আরেকদিন গানটা আমরা আপনাদেরকে গানটার একদিন না, না, ওই গান বলা যাবে না। ওই গান ওই আরেক গান বলা যাবে না। যদি যদি মানুষের সাজেশন আসে তাহলে আমরা ওই গানটা কোনো না কোনো একদিন আরকি মানুষকে শোনাবো। তা আমি ওখান থেকে রিকোয়েস্ট করলাম যে, "এত হিট আফ্রিদির ভিডিও সীমান্ত বলে একজন আছে। ও তোমার নামও তো সীমান্ত, আসো আমরা বন্ধু হয়ে যাই।" ওখান থেকেই আমাদের আরকি একটা স্টেশন শুরু। সেই কি দেবের ওই যে দেব শুভশ্রী এখনই চলতেছে না, এখন তো টপে ওরা। হুম, হুম, হুম। দেবের আমি আসলে এই কন্টেক্সটটা বুঝতাম না যে দেব শুনগুলো সবসময় কেন এমনি এমনি থাকে। পরে এই রিসেন্ট জানতে পারলাম যে দেব আর শুভশ্রীর হচ্ছে তোমার আম, একটা মুভিতে দিয়েছিল যে শুভশ্রী বলে তুমি কি আমার বন্ধু হবে, দেব বলে যে কেন, তখন শুভশ্রী বলে এমনি, দ্যাট ওয়াজ দ্য পার্ট এমনি। ও এই বেটা আচ্ছা, ওই আচ্ছা। সেই সেই আমলে নিয়ে এখনো ধরে রাখছে এমনি। আ আমি আসলে আচ্ছা, আহ, আ ধরো হুট করে তোমার একটা ফার্স্ট ইমপ্রেশন টা ক্রিয়েট, ঠিক ছিল। তার আগে মানে আগের পার্টটুকু আমি তোমার ফার্স্ট ইমপ্রেশন এর আগের পার্টটুকু আগে আমি এই গুলো শেষ করি। আচ্ছা বলো, বলো। ধরো হ্যাঁ, আমি হ্যাঁ আবার অবশ্যই। একটু ওই ট্রেন্ড মানে স্লো বুঝি, হ্যাঁ। একটা ধরো হুম, হুম। এই যে মাথার উপর দিয়ে তোমার ওই যে রেড লাইনের ট্রেন্ড গেল না, আমি এটা অনেকদিন বুঝি নাই। মানুষজন হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে পোস্ট দিচ্ছে, আলু দিয়ে পোস্ট দিচ্ছে, গুলশান বনানীর ছবি দিয়ে রেড লাইনে ভরাই ফেলছে। আমি ট্রেন্ড বুঝি নাই, হুম, হুম। না বুঝেই হাহা মেরে গেছে। কিসের ট্রেন্ড চলে বুঝি না। এরপরে অনেক ট্রেন্ড শেষ হয়ে যায়, নতুন ট্রেন্ড শুরু হয়, তখন কি আমি আগেরটা বুঝি। মানে এই ট্রেন্ডের পিছনে যে কনটেক্সট, মানে আমি খুবই তোমার স্লো তোমার স্লো সাবান লার্নার হচ্ছে এই বান্টি সাবানের যে স্লো না? সবসময় স্লো ছিল বান্টি সাবানের চেয়ে। আসলে স্লো। আচ্ছা। কি যেন বলতে গেলে বলো। ও ওই যে তুমি যে ফার্স্ট ইমপ্রেশন এর কথা বললে, ওদিনকে শহরে মনে করো তার আগে আরেকটা জিনিস মেনশন করি, আমরা কিন্তু সবাই আরকি আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল কি গ্রাম কেন্দ্রিক। আমরা গ্রাম থেকে হাই স্কুল শেষ করে শহরে আরকি কলেজে আসছি। হুম, 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 কলেজে তো সবাই এরকম সবাই ছিল সবাই। না। তারপরে কলেজের আমাদের চলাচল এভাবে আরকি না। আর গিয়ারওয়ালা সাইকেলের ব্যাপারে আমার কোনো আইডিয়া মানে নো আইডিয়া ওই সময়। ভাইয়া আরকি আমারে দিয়েছিল, ঢাকা থেকে পাঠাইলো। আমি ওইটা নিয়ে মানে বৃষ্টির ভিতরে চাকা দিয়ে ঘুরে কাদা উল্টো দিকে আরকি ব্যাক ফায়ার করে এটাও আমি জানি না। আর যার সাথে আমি আসছিলাম সেও নতুন গিয়ারওয়ালা সাইকেল কিনেছে। বৃষ্টি হচ্ছে, এদিকে টাইমও হয়ে যাচ্ছে। বলছে, "জোরে চ।" ও জোরে যাচ্ছে, আমি জোরে যাচ্ছি। এখন জোরে যাওয়ার ফলে যে ইফেক্টটা যে কি পড়ছে এটার ব্যাপারে তো আমাদের কোনো আইডিয়া নেই। আর আইসে তো মনে করো ওই যে তাড়াহুড়ো করে যে দ্রুত যেতে হবে, পড়ানো শুরু হয়ে গিয়েছে। সাইকেল তালাতুলি মেরে মনে করো ভিতরে উঠে চলে গেছি। চুল-টুল মনে করো উঁচু নিচ উস্কো-খুস্কো হয়ে আছে। আবার কাদা-টাদা মাখা। মানে এই পিছনে যে কাদা লেগে আছে এটা তো আর আমি জানিনি। আমি ওই সময় ঢুকেছি আর তোমাদের মনে করো ফার্স্ট ইমপ্রেশন ছিল, আরে বড় লোকের মুখে যাওয়া ছেলে আসছে আজকে। হুম, বড় লোকের এক বকে যাওয়া ছেলে, উফ, অনেক আসলো, এক দানব আসলো, এক দানব। হিজিবিজি পডকাস্টের হচ্ছে তুমি তো তোমার রোড ম্যাপ ইয়ে করেছো, আমি আমার রোড ম্যাপ আমি সব না বলে আমি জাস্ট একটু ছোট করে রিক্যাপ করি। আহ, বলো কয়েক, তুমি চাইলে 3-4 বছর করতে পারো রিক্যাপ। উম, আমি হচ্ছে 22 থেকে শুরু করি। 21-এ আমাদের এইচএসসি শেষ হওয়ার পর থেকে আর কি আমার টার্গেট ছিল মেডিকেল লাইনে যাওয়া বা মেডিকেল ডাক্তার মানে সাদা অ্যাপ্রনের আর কি একটা শখ হলো যে সাদা অ্যাপ্রন পড়তে হবে। কিন্তু আমার যেদিকে ঝুলিতে জিপিএর পরিমাণটা কম ছিল এই ব্যাপারে মনে করো আমি কোনোভাবে সচেতনই ছিলাম না। যে থাক কম থাকে থাক কিন্তু সাদা অ্যাপ্রন গায়ে দিতে হবে, একটা শখ জেগেছে। সব মিলিয়ে মেডিকেলে পরীক্ষা দেওয়ার পর মনে করো আমি একেবারে হতাশ। আর ওই সময় আমার মাইন্ডসেট ছিল যে ভার্সিটি ওগুলো আসলে ফালতু জিনিস, ওগুলোর কোনো প্রয়োজনই নেই ছোট জীবনে। মাথা ছোট বুদ্ধি হ্যাঁ, আর কি। ছোট মাথায় ছোট বুদ্ধি, মানে কোনো আইডিয়া নেই, এগুলো একদম ফালতু। আর মেডিকেল দেওয়ার পর পরই আর কি ঢাকা ইউনিভার্সিটির এক্সাম চলে আসলো। তা ওই সময় তো আমি কোনো কিছু পড়িনি। আমার জাস্ট ডোন্ট কেয়ার একটা ভাব। ঢাকা ইউনিভার্সিটি কোথাকার কি, পরীক্ষা দিয়ে কি হবে না হবে বাদ, কোন রকম জাস্ট অ্যাটেন্ড করে আসছে মজায় মজায়। পরে এসে যখন বিস্তারিত জানলাম তখন বললাম, ইস, আমার লাস্ট একটা সুযোগ ছিল কিন্তু আমি এটা হাতছাড়া করে ফেলেছি। তো তখন একটু আফসোস হইলো। দিয়ে ওইটা বাচ্চা দিয়ে দিয়ে হচ্ছে গুচ্ছতে দিলাম। দিয়ে ওখানে কি মোটামুটি একটা অবস্থা আসলো, হলো।
এ পর্যন্ত আর কি আপাতত স্টপ রাখি, এর থেকে কন্টিনিউ আমরা ভবিষ্যতে করব। আপাতত এই বাকিগুলো জায়গায় আমরা পরে রিভিল করবো। হ্যাঁ, বাকিগুলো আমরা পরে রিভিল করব। ওখান থেকে আরেকটা জিনিস অ্যাড আছে যে আমরা 22 সাল, হ্যাঁ 22 সাল থেকে কিন্তু আমাদের অলরেডি আর কি অ্যান্ড্রয়েডের সফটওয়্যার এজেন্সি আমরা রান করে দিয়েছিলাম ওই সময়। ওখান থেকে আমাদের বেশ ভালো একটা প্রফিট আসছিল, তারপরে ওইটা আমরা ছিলাম। কিন্তু আমাদের কিছু আর কি ভুল ত্রুটির কারণে আমরা একটা অ্যাপস রিপোর্ট খেয়ে আমাদের টোটাল অ্যাকাউন্ট আর কি হারিয়ে যাওয়ার একটা চান্স ছিল। তখন আর কি না বুঝে না শুনে আমরা ওইটা বিক্রি করে দিয়েছিলাম অল্প টাকায় বিনিময়ে। তো বিক্রি টিক্রি করে দেওয়ার 2-3 মাস পরে যে জানলাম যে আসলে আদৌ এভাবে কিছু হয় না, অ্যাকাউন্ট যায় না, তখন আমরা মনে করো হাই হতাশ করছি যে আমরা একটা ব্র্যান্ড তৈরি করলাম, ট্রেডমার্ক, কিন্তু সেটা আমরা আরেক জায়গায় বিক্রি করে দিলাম। ওটার লোগোটা কিন্তু আমার তৈরি করা ছিল হ্যাঁ, ভাইয়া। ওইটার লোগো তোমার তৈরি করা ছিল, ওইটার লোগোটা খুব দারুণ ছিল। আবার ওই সেম লোগো আমরা খুব সুন্দর একটা ডোমেন পাইছিলাম, সবকিছু আর কি খুব প্যাকেজ ছিল। মানে আমরা টোটালি আর কি ইন্সপায়ার্ড ছিলাম মাইক্রোসফট থেকে, যে মাইক্রোসফটের কাছাকাছি আমরা কোনো একটা লাইনে বা পজিশনে পৌঁছাতে চাই। তা আমাদের ওইটা আমাদের একটা পার্টনারের কিছু ভুল ত্রুটির কারণে আমরা ওই জায়গায় একটু মারা খেয়ে গিয়েছি, ওইটা টোটালি বাদ। তারপরে আমরা ডিজাইনের ইয়েটা শুরু করলাম। আর ডিজাইন তো মানে আমার ডিজাইন সেন্স আছে, কিন্তু খুব বেশি আছে তা না। যতটুকু পারি ইয়ে করি, কিন্তু ফিনিশিং আমার হচ্ছে বন্ধু এফএম সীমান্ত দিয়ে আমার টানা লাগে। কারণ এখানে আর কি খুব মত করে যে এটা ভালো হয়নি, ওইটা ভালো হয়নি। তো সে হচ্ছে আমার ডিজাইনের গুরু। আমার গুরু তারপরে আরো আছে। আমি আমার গুরুর আচ্ছা কাছে চলে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ইফেক্টিভ কোনো অর্জন নেই, কিন্তু আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কোথাও কোনো মানে স্পেস দিইনি যে এই জায়গাটা আমি ফাঁকা থাকবো, আমি পারবো না, তা হবে না। আমি সব মানে যা যা যতটুকু সম্ভব হয়েছে আমরা সবকিছু ফিল আপ করেছি। ভিডিও, ব্লগ, পডকাস্ট, এমন কোনো কিছু নেই যা আমরা করিনি। স্টিল এখনো পডকাস্টের ভিতরে আছি আমরা নতুন এটারে করে। পডকাস্ট, যদি এটারে পডকাস্ট বলা যায় না, আমরা টেস্ট রান করতেছি। আর এটারে মানে আমরা চেষ্টা করছি, আমরা পডকাস্ট করছি না, আমরা পডকাস্ট করার চেষ্টা করছি। আচ্ছা, আমার এখন যে অবস্থা বুঝছো, হুম হুম। আমার তো নিকুঞ্জ তো শুরু করছিলাম 7 জন মিলে। এখন 7 জন মিলে শুরু করে আমার তো বাকি, এই হ্যাঁ, আগে ছিল 5 জন, এখন 6 জনই বিদেশ। আমি এক আ- বলছি আমি এক অধম, আমি এক অধম। আর আমার এই যে এক প্রোডাক্ট নিয়ে আমি পড়ে আছি বাংলাদেশে। এখন আমার মানে এটা যদি একটু আগাবো। আচ্ছা, বলছি আমি কিন্তু তোমার নিকুঞ্জের সাথে যুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে এখনো ওইটার সাথে অ্যাসোসিয়েট করোনি। কেন করোনি সেটা ব্যাখ্যা করো। কেন করিনি বলতে, নিকুঞ্জ তো এখন আসলে ওই রকম, মানে কি বলে এটারে, প্রজেক্ট চলাকালীন যেরকম ছিল এখন তার ওই রকম ভাবে চলছে না নিকুঞ্জকে। আবার মানে পুরোটা ঢেলে সাজানোর প্ল্যান চলতেছে। হুম হুম। আর তখন হয়তো একসাথে কাজ করা হবে। এখন আর কি প্ল্যানিং স্টেজে আছে। এখন তো আসলে হুম হুম। জানি না কি হবে নিকুঞ্জের ভবিষ্যৎ। বাট নিকুঞ্জ ধরো, নিকুঞ্জের প্রতি একটা আবেগ আছে। কারণ নিকুঞ্জের নামটা আমার মনে হচ্ছে আমাদের টিম মেম্বার কেউ একজন দিয়েছিল, বাট এটার পিছনে যেই লোগো, ডিজাইন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এইগুলোতে ধরো আমি একদম সোললি ইনভলভ ছিলাম। নিকুঞ্জ আমার কাছে একটা বাচ্চার মতো। So, তো আমি চাই আচ্ছা, না এটা দাঁড়াও দাঁড়াও, আসলে মাঝপথে এরকম ছেড়ে দিতে। যে লাস্ট 35 মিনিটস কথা বলেছো, তোমার হাতে নিকুঞ্জের পেপার পেন ছিল, তুমি নাড়াও চাড়াও, তুমি দেখাও যে এটা আমার পণ্য, এটা আমার নিকুঞ্জের ও পণ্য, কি এইভাবে মার্কেটিং করো তুমি মিয়া? আরে মার্কেটিং না, এটা ধরো আমি তো মানে ওই যে বললাম না, প্ল্যানিং চলছে তো এখন, টেস্টিং পারপাজ আর কি। ধরো এটার কি বলে, আহ, মানে কমফোর্ট, তারপরে কালার, হ্যান্ড ফিল, নিজে তো আগে একটা জিনিস স্যাটিসফাই হয়ে তারপরে না আমি আমার কাস্টমারকে প্রোভাইড করব। তো এটাই টেস্টিং ফেজে চলছে টুকটাক আর কি, আহ, লেখালেখি করতেছিলাম। যদি তোমাদের গার্ডিয়ান এঞ্জেল লাগে তোমাদের নিকুঞ্জের জন্য, তুমি আমার সাথে যোগাযোগ ও করতে পারো, আমি তোমাদের আচ্ছা, গার্ডিয়ান এঞ্জেল হতে চাই। ওরে ওরে টাকা, কত টাকা রে মানুষের।
আমাদের ফার্স্ট এপিসোড আমাদের এত লং করার আমাদের কোনো আইডিয়া ছিল না, কিন্তু ওই যে হিজিবিজি পডকাস্ট, যার নাই কোনো মাথা নেই কোনো আগা, যেখানে শুরু তোমার কি মনে হয় এপিসোড আমি আপলোড করব? এই এপিসোড তুমি আপলোড করো না, এই ধরনের কথা বললে তো হবে না। এই যে কিন্তু আগে যখন ইউটিউবের ভিডিও বানাতাম দেখতাম ওই যে অ্যাড আসতো অ্যাডসেন্স থেকে। এখন আমার আইডিয়া আসলে আমি মনে করি অত্যন্ত আর কি ক্রিয়েটিভ একজন ব্যক্তি ছিলাম, যে অ্যাড যেহেতু অন্যদেরটা আসছে আমারটাই আসছে না, তাহলে আমারটা অ্যাডসেন্সের অ্যাড আসার দরকার নেই, আমি নিজে ওর ভিতরে অ্যাড ইমপ্লিমেন্ট করে দিই ভিডিও এডিটের সময় দিয়ে। আমি ওই যে ইয়ে করতাম, তোমার ওই যে বঙ্গর বিভিন্ন অ্যাড থাকতো ওই সময়, বঙ্গর অ্যাড, তারপরে আরএফএল এর অ্যাড, শর্ট শর্ট ক্লিপ নিয়ে ভিডিওর মাঝখানে মনে করো অ্যাড দিয়ে দিতাম। যে অ্যাড মনে করো স্কিপ যোগ্য নয়, তুমি যে স্কিপ করে 10 সেকেন্ডে ইয়ে করবা, সুযোগ নেই, 30 সেকেন্ডের আমার অ্যাড চলবে। মানে মূল যে কি বলে কোম্পানি, এর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। না, বাট মূল ভিডিও কোম্পানির দেখতে, সাথে। বাট ভিডিও দেখতে হবে, উফ, প্রফেশনাল হ্যাঁ, কোলাবোরেশন আছে। এইটাই। ভন্ডামিতে আমরা সেরা। হ্যাঁ, মন্ডামিতে আমরা একেবারে 100-তে 100। আরেকটা ওই যে কথা, যে আমার হচ্ছে কি, যার সাথে দেখা গেছে সেই বলেছে যে সীমান্ত তো কন্টেন্টটা আগে খুব অ্যাক্টিভ ছিল, এখন তার বছরে 2টা করে কেন আসে। আমি একজন ইনভেস্টর, আমি তোমাকে 21 না 22 সালে ইনভেস্ট করেছি। আমার প্রশ্ন যে আমার ইনভেস্টমেন্ট দিয়ে তুমি আসলে করোটা কি, ভিডিও কেন আসে না? আমি তুমি আমাকে আবার একটা ট্রাইপড কিনে দিয়েছিলে না? হ্যাঁ, হ্যাঁ। এই মাইক্রোফোনটাও তোমার কিনে দেওয়া। আমি মাইক্রোফোন লাগানো, এটাও তোমার কিনে দেওয়া। হুম, হুম। তোমার ট্রাইপড নিয়ে বর্ষার টাইমে ধরো। তুমি শ্রীমঙ্গল গেলে, যে ওখানে এই যে কোভিডের একটা অনুষ্ঠানে ছিলেন আমার ট্রাইপড দিয়ে, ছি। এত র ভাবে সবকিছু বলে বললে আমি প্রকাশ করবো কানে?